নমস্কার। আজকে আমাদের বাংলার কবি, হৈমন্তিক কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মবার্ষিকী। আজ ১৮ই ফেব্রুয়ারি। আমরা খড়গপুর এডিটর সংবাদপত্রের তরফ থেকে এই কবির জন্মজয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট বৈঠকি আড্ডা আয়োজন করেছি। সেই আড্ডায় আমরা কবিরই লেখা কবিতা এবং তার সম্পর্কিত বক্তব্যের মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমি এখন চলে যাব আমাদের খড়গপুর তথা জেলার বিখ্যাত লেখক, কবি, প্রাবন্ধিক এবং জীবনানন্দ গবেষক শ্রী কামরুজ্জামান মহাশয়ের কাছে। নমস্কার। যে বিষয়টি বলার, যেরকম আমরা আজকে ১২৭তম জন্মদিবস পালন করছি, আবার একটু আমাদের অবাকও লাগে যে একজন শিক্ষিত ব্যক্তি তার জন্মদিন দুদিন হচ্ছে। গতকালও কেউ জন্মদিন পালন করেছেন ১৭ই ফেব্রুয়ারি, আবার আজকে ১৮ই ফেব্রুয়ারিও আমরা পালন করছি। তো একজন ব্যক্তি যিনি পড়াশোনা করেছেন তার দুরকম জন্মদিন হতে পারে না, এইটা আমাদের দুঃখের বিষয়। আর যে বিষয়টা নিয়ে আমি মূলত বলতে চাই, যে কবি জীবনানন্দ দাশ খড়গপুর কলেজে অধ্যাপনা সূত্রে এসেছিলেন। আমাদের সৌভাগ্য যে এই রকম একজন কবি, যে আধুনিক কবি বা আধুনিক কবিতার প্রাণপুরুষও বলা যায়, তিনি খড়গপুর শহরে এসেছিলেন যখন তিনার বয়স ৫১ বৎসর ৬ মাস ১২ দিন। এই রকম একেবারে শেষ বয়সেই তিনি অধ্যাপনার সূত্রে খড়গপুর কলেজে এসেছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে। তিনি যখন কাজ নেই হাতে, তখন তিনি দেখলেন যে খড়গপুর কলেজ থেকে বিজ্ঞাপন করা হয়েছে যে ইংরেজির জন্য একজন অধ্যাপক লাগবেন। তিনি সেই বিজ্ঞাপন দেখে আবেদন করলেন। করার পর হিমাংশুভূষণ সরকার, যিনি খড়গপুর কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি যোগাযোগ করলেন এবং জীবনানন্দ দাশও এখানে এলেন। এসে সব দেখে শুনে তিনার পছন্দ হয়েছেন। মূলত জেনে রাখুন, খড়গপুর কলেজ মানে আজকে যে খড়গপুর কলেজ সেটি অবশ্যই নয়, এইটা আমাদের জানা দরকার। তখন হচ্ছে সিলভার জুবলি স্কুলে খড়গপুর কলেজ চলতো। ওই সময়কার আমি যখনকার কথা বলছি, যে ১৯৫০-৫১ সময় তিনি ওই সিলভার জুবলি স্কুলেই মূলত এসেছিলেন। এসে তিনি যখন খড়গপুর কলেজে যোগদান করেন, তো সেই দিনটা হচ্ছে ১৯৫০ সালে ২রা সেপ্টেম্বর। সেই ২রা সেপ্টেম্বর থেকে তিনি খড়গপুর কলেজে অধ্যাপনা করেছেন ১৯৫১ সালে ১৪ই ফেব্রুয়ারি। আপনি যদি একেবারে খাতা কলম নিয়ে হিসাব করেন যে ৫ বৎসর ১২ দিনের মতো, ৫ মাস ১২ দিনের মতো তিনি এই কলেজে অধ্যাপনা করেছেন। কিন্তু যে বিষয়টা নিয়ে আমাদের একটু দুঃখেরও, যে খড়গপুর তাকে সেই সম্মান দেননি। আমরা শুনেছি যখন তিনি এখানে অধ্যাপনা করতে আসেন, যে একজন ইংরেজি অধ্যাপক ছিলেন সরোজ ভট্টাচার্য, তিনি নাকি তাকে পছন্দ করতেন না। আবার হয়তো এমনও হতে পারে যে তিনি হয়তো ছাত্রদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, ভালো পড়াতেন, এই বিষয়গুলো হতে পারে। ফলে আমরা যখন দেখছি যে ওই ধরনের একজন অধ্যাপক এখানে এসে মাত্র ৫ মাস ১২ দিন অধ্যাপনা করেছেন, থাকতে পারলেন না একেবারে শেষ জীবন অবধি। ফলে এই সময়কালে যা ঘটেছে, যে ধরুন তিনার স্ত্রী থাকতেন কলকাতায়, পুত্র থাকতেন, কখনো নিজের শরীর খারাপ, কখনো স্ত্রীর শরীর খারাপ, পুত্রকে দেখতে যাওয়ার ইচ্ছে, নানাবিধ বিষয় নিয়ে জীবনানন্দ কলকাতা যেতে লাগলেন। ফলে কলেজ কর্তৃপক্ষ সামান্য হলেও অসন্তুষ্ট হয়েছিলেন। একেবারে তিনি বারবার চেষ্টা করেছেন, হিমাংশুভূষণকে ইংরেজিতে ৫খানা চিঠিও লিখেছেন বিভিন্ন সময়ে। কখনো সিলেবাস শেষের কথা লিখছেন, কখনো তিনি তার কেন আসতে পারছেন না ওই কারণে লিখছেন। আবার কখনো বলছেন যে যখন তিনি আলোচনা শুনছেন যে তিনাকে এই কলেজ থেকে অব্যাহতি দেওয়া হবে, তিনি বলছেন যে আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক,
যাতে করে আমি ওই কলেজে কাজ করতে পারি। এইসব সত্ত্বেও আমরা দেখলাম যে ওই 1951 সালে 16ই মার্চ খড়গপুর কলেজ থেকে তাকে লিখে দেওয়া হলো যে আপনার আর এই কলেজে চাকরি থাকলো না। দুঃখের হলেও সত্য যে খড়গপুর কলেজ এই বিষয়টা একটু বাড়িয়ে নিয়ে যেতে পারতেন। আবার পরিপ্রেক্ষিত যদি বিচার করতে হয়, ওই কলেজের প্রিন্সিপাল হিমাংশু ভূষণ সরকার তিনি লিখছেন, কিভাবে ওটা জানা গেল যে 1986 সালে জীবনানন্দ দাশের খড়গপুর কলেজেরই 88তম জন্মদিবস পালন করছিলেন। সেই সময় ছিলেন আমাদের কবি এবং প্রাবন্ধিক প্রভাত মিশ্র, খড়গপুর কলেজে অধ্যাপনা করতেন। তিনিই উদ্যোগ নিয়েছিলেন। সম্ভবত 20 ফেব্রুয়ারি 1986 সালে তিনি এই জন্মদিবস পালনের জন্য হিমাংশু ভূষণ সরকারকেও চিঠি লিখেছিলেন আসার জন্য, এবং সরোজ ভট্টাচার্যকেও তিনি চিঠি লিখেছিলেন যে আপনারা যোগদান করুন। তিনারা যোগদান করেননি, লিখিতভাবে দুটি চিঠি দিয়েছিলেন। হিমাংশুবাবু বাংলায় লিখেছিলেন, সরোজ ভট্টাচার্য যেহেতু ইংরেজির অধ্যাপক, ইংরেজিতে একটা বড় চিঠি লিখেছিলেন প্রায় 4 পৃষ্ঠা জুড়ে। সাহিত্যের অনেক বিষয় আছে, জীবনানন্দের সম্পর্কে প্রশংসাই আছে বলা যায়। আর হিমাংশু ভূষণ সরকার বিষয়টা লিখেছেন খড়গপুর কলেজের অবস্থা, জীবনানন্দকে তার কীরকম লাগতো এই বিষয় নিয়ে। ওইখানে কয়েকটা লাইন বলছি হিমাংশু ভূষণ কী লিখছেন। বলছেন যে তখন খড়গপুর কলেজে যখন শুরু করেন মাত্র 72 জন ছাত্রকে নিয়ে, সরকারি কোনো অনুদান নেই, ছাত্র প্রদত্ত টাকা থেকেই প্রফেসরদের বা অধ্যাপকদের বেতন দেওয়া হতো। ওই জন্য খড়গপুরে ওই সময় দাস ব্যাংক বলে একটি ব্যাংকে টাকা রাখা হতো কলেজের। ওই দাস ব্যাংক সেই সময় ফেলও করলো, মানে বন্ধ হয়ে গেল। ভেবেছিলেন যে আমরা কলেজে সমস্ত টাকা পয়সা নিয়ে মেদিনীপুরে স্টেট ব্যাংকে রাখবেন, কিন্তু তার আগেই ব্যাংকটা বন্ধ হয়ে যায়, ফলে সমস্যায় পড়ে। অনেকেই বলেন যে ওটা একটা কারণ যে বেতন দেওয়া হচ্ছিল না বা দিতে পারছিলেন না, ওই জন্যই হয়তো পদটা অ্যাবলিশ করা হয়েছে, মানে ওই পদটাই বন্ধ করে দেওয়া হয়ে গেছে। কিন্তু আবার এই কলেজে অধ্যাপনাকালে জীবনানন্দের একটি চিঠি, যে সহকর্মী পুলিন বিহারী পালকে লেখা, জীবনানন্দ লিখছেন, চিঠির কয়েকটা অংশ বলছি, যে তখন নাকি মানে অধ্যাপকদের 50-60 টাকা করে মাসে বেতন দেওয়া হতো। তিনি চিঠিতে লিখছেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তিনি 30 টাকা পেয়েছেন, এবং ফেব্রুয়ারি মাসে যে কদিন কাজ করেছিলেন তার টাকা পাননি। তিনি কিছু টাকা চেয়ে পাঠিয়েছেন, পুলিন বিহারী বাবুকে লিখছেন যে এই সময় যদি কিছু টাকা না পাঠানোয় আমার অবস্থা খুবই শোচনীয়। অর্থাৎ আমরা যদি ভাবি যে 2 মাসে ডিসেম্বর জানুয়ারিতে যদি ভাবি 60 120, এবং ওই 14 দিনের যদি হয় হাফ বেতন বলা যায়, তাহলে 30 টাকা, তাহলে 120 30 150, 30 টাকা কলেজ কর্তৃপক্ষ দিয়েছেন। মানে 120 টাকা কলেজের কাছ থেকে পাবেন। তিনি টাকার কথা উল্লেখ করেননি, আমি এইটা বলার জন্যই বলছি যে সেই জন্যই তিনি চিঠি লিখছেন যে এই টাকাটা না দিলে আমার খুব বাজে অবস্থা, এইভাবেই তিনি উল্লেখ করছেন। তো এই ধরনের একজন কবি আমাদের খড়গপুর কলেজে এসেছেন। 7টা কলেজে তিনি অধ্যাপনা করেছেন। কোনো কলেজে হচ্ছে এই 5 মাস, কোথাও 2 বছর, কোথাও 2.5 বছর, সর্বোচ্চ মানিকগঞ্জ কলেজে সম্ভবত তিনি 8 বছরের মতো কাজ করেছিলেন। এই রকম কবির বিষয়ে যখন আমরা জানলাম যে তিনি আমাদের খড়গপুরে অধ্যাপনা করেছেন, আমরা সেই সময় ওই 1998 সালের দিকে জীবনানন্দ শতবর্ষ কমিটি একটা তৈরি করলাম, করে আমরা পরিকল্পনা করলাম যে ওনার যদি মূর্তি কলেজে বসানো যায়, কলেজের সঙ্গে কথা বলা, সব বিষয় নিয়ে আমরা খড়গপুর কলেজে একটা ওনার মূর্তি স্থাপন করেছিলাম। এখনও আছে। আজ সকালে আমরা ওখানে গিয়েছিলাম, গিয়ে আমরা ওখানেও কিছু কথাবার্তা, আলোচনা, মাল্যদান, শ্রদ্ধার্ঘ্য এইসব দেওয়া হয়েছে। এবং ওই মূর্তিটি তখন আমরা বানিয়েছিলাম নারায়ণগড়ে, যিনি ভাস্কর্য সুধীর মাইতি তিনি বানিয়েছিলেন। সেই সময় আমরা ওনাকে ওই 7,500 টাকা দিয়েছিলাম। ওই টাকাটা মূলত আমাদের যিনি বিলমরিয়া শতাব্দী প্রাচীন, তিনার মালিক মহেন্দ্র চন্দ্র গান্ধী, তিনিই আমাদের ওই টাকাটা স্পন্সর করেছিলেন। মূর্তিটা আমরা ওখানে বসিয়েছিলাম। আজকে গিয়ে দেখলাম মূর্তির কিছু মানে রং টং উঠে গেছে,
খারাপ লাগছে এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা যে ওখানে কবির নামও লেখা নেই। আমরা আজকে ওখানে গিয়েছিলাম, যিনি বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলবো যদি ওই ফলকটা লাগানো যায় যে তার নামে ফলক, জন্ম মৃত্যু এবং খড়গপুর কলেজে অধ্যাপনা কতদিন তিনি করেছেন, কোন সময় থেকে কোন সময়, এবং ওই মূর্তির যিনি ভাস্কর্য, এই রকম সব বিষয় দিয়ে আমরা করব এই রকম ভেবেছি। এইটা বলার পাশাপাশি আরেকটি কথা বলে আমি শেষ করব। এ তো যাবতীয় বিষয় সব খড়গপুর বিষয় নিয়ে বললাম, কিন্তু তিনি কী ধরনের কবি এইটা বলতে গিয়ে কয়েকটা কথা আমি খরচ করতে চাইছি। যে ধরুন একজন কবি 54 বৎসর তিনি বেঁচে ছিলেন এবং এই সময়কালে আমরা দেখছি যে তিনার 7খানা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। 7খানা কাব্যগ্রন্থের মাত্র 162খানা কবিতা প্রকাশ পেয়েছে। আশ্চর্যের ব্যাপার যে একজন কবি সারা জীবনে লিখেছেন হয়তো অনেক, কাব্যগ্রন্থে স্থান পেয়েছে 162খানা। ওর মধ্যে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতায় পত্রিকা প্রায় 105খানা কবিতা, প্রগতি এবং বৈশাখীতে আরও 8টা এবং 5টা, সব মিলিয়ে 123টা কবিতা তিনিই প্রকাশিত করেছে। তাহলে ভাবা যায় যে একটা কবি সারা জীবনে অনেক কবিতা লিখেছেন। আমরা এখন দেখছি যখন যত দিন যাচ্ছে আবিষ্কার হচ্ছে, তাতে আমরা যা সর্বশেষ তথ্য, গৌতম মিত্র যিনি জীবনানন্দ গবেষক বলে তিনিও পরিচিত, তিনি একটা তথ্য উল্লেখ করছেন যে 2552টা কবিতা তিনি সর্বসাকুল্যে লিখেছেন। পরে পরে এই তো আবিষ্কার হচ্ছে, আরও আগামী দিনে আবিষ্কার হবে এই রকমই। কিন্তু যেটা ব্যাপার যে মাত্র 162খানা কবিতা গ্রন্থভুক্ত তিনি করতে পেরেছিলেন। আর আপনারা জানেন যে বনলতা সেন এই নামটি এমনভাবে বিখ্যাত বা এমন চর্চিত মানে কবিতা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বনলতা সেন লেখার পর তিনি যদি আর কোনো কবিতাই না লিখতেন, তাতেও ওই একটি কবিতার জন্য বাংলা কবিতার ইতিহাসে তিনি অমর হয়ে থাকতেন, ওই একটি কবিতারই জন্য। ফলে এইরকম একজন কবি খড়গপুরে এসেছিলেন, খড়গপুরে তার ধুলি আছে, এই জন্যই আমরা অন্তত কৃতজ্ঞ ওনার কাছে। এই কটি কথা বলে আমি আমার শ্রদ্ধার্ঘ শেষ করলাম। আমরা বাংলার কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিবস পালনের উপলক্ষে এখানে একত্রিত হয়েছি। আমরা তার সম্পর্কে, তার খড়গপুর শহরে বসবাস এবং কর্মজীবন অতিবাহিত করার সম্পর্কে কিছু বক্তব্য শুনে নিয়েছি কামরুজ্জামানের কাছ থেকে। এখন আমরা চলে যাব খড়গপুরের অন্যতম কবি অয়ন সরকারের কাছে। সবাইকে নমস্কার। জীবনানন্দ দাশের একটা কবিতা আমি পড়ছি। কবির সম্পর্কে যা বলার কামরুজ্জামানদা বলে দিয়েছে, আর বলার মতো সেরকম কিছু নেই। আছে, আমরা না বললেই ভালো, তার সামনে তিনি সবই বলেছেন। আমি একটা কবিতা পড়ছি, জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কাব্যগ্রন্থের একটি কবিতা। এই কবিতার নাম হচ্ছে শিকার। ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও। হিমের রাতে শরীর রাখবার জন্য দোসোয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।
সকালের আলোয় টলটল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল। ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, নিষ্পন্দ নিরাপরাধ ঘুম। জীবনানন্দ দাশকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম কবিতার জন্ম। চাকার নিচে পিষে গেছে শরীর, শুধুই কি শরীর? আসলে হাজার বছর ধরে পিষে গেছে হৃদয়, পিষে গেছে শব্দরা অসংখ্যবার। তারপর সেই শব্দ সব অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে একে একে তারা পড়েছে ঘুমিয়ে ঘন অন্ধকার আকাশের নিচে। সেই কবে কত যুগ আগে মরে গেছে হৃদয়, শরীরও মরেছে একদিন পথের ধুলোয়। শুধু সেই শব্দ, সেই কবিতা সব, তাদের মৃত্যু হয়নি, তাদের মৃত্যু হয় না। এতদিন পর উঠেছে তারা জেগে একে একে নক্ষত্র হয়ে আমাদের হৃদয় আকাশে। কবি চলে গেছে একা অন্ধকার ট্রাম লাইন ধরে বহুদূর দেশে। ধন্যবাদ। জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা, কবিতা, নিজের লেখা কবিতা পাঠ হচ্ছে এবং এখন জীবনানন্দ দাশের কবিতা পাঠ করে শোনাবেন এই সময়কার এক তরুণী কবি মহুয়া ব্যানার্জি। জীবনানন্দ দাশ, আমরা তাকে চিনি রূপসী বাংলার কবি হিসেবে, অথচ আমার মনে হয় তিনি যেন হেমন্তের কবি। তার কবিতার বেশিরভাগ জুড়েই একটা অদ্ভুত ধূসরতা কাজ করে। আর হেমন্তকালের যে বিষণ্ণতা, ফসল কাটা হয়ে যাওয়ার পর মাঠের, সে বিস্তৃত মাঠের ওপরে যে কুয়াশা জমে থাকা, শেষ বিকেলের ওশ জমে থাকা দিয়ে প্রকৃতিকে যেভাবে বিষণ্ণ করে তোলে, জীবনানন্দ দাশের কবিতার মধ্যে সেই বিষণ্ণতা খুঁজে পাওয়া যায়। আমি প্রথমে কবি জীবনানন্দ দাশের দুজনে কবিতাটি পাঠ করছি, তারপরে আমার লেখা কবির উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করব। দুজনে। জীবনানন্দ দাশ। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে আবার প্রথম এলো। মনে হয় যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে।
লালচে হলদে পাতা, অনুষঙ্গে জাম বট অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে, তারপর সান্ত্বনায় থাকে চিরকাল। যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে, হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে, সময়ের দায়ভাগী নক্ষত্রের মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে। সেই ব্যপ্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে। চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে। শালিকের সেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমো বেশে শিশিরের জলে। ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে। নারী তার সঙ্গীকে, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। আজ তবু মনে হয় যদি ঝরিত না, হৃদয় প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরত না যদি, আহা আমাদের হৃদয়ের থেকে। এই বলে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাঁটু ভর। হলুদ রঙের শাড়ি চোর কাঁটা বিধে আছে, এলোমেলো অঘ্রাণের খড় চারিদিকে শূন্য থেকে ভেসেছে, ছুঁয়ে ছেনে যেতেছে শরীর। চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ, খুঁজে পাবে নক্ষত্রের তীরে। যেখানে রব না আমি, রবে না মাধুরী, এই রবে না হতাশা। কুয়াশা রবে না আর, জনিত বাসনা নিজে বাসনার মতো ভালোবাসা। খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইপ্সিতের তার। নমস্কার। এবার একটি ছোট্ট কবিতা, হেমন্তের কবি, আমার লেখা। যন্ত্রণার ছবি আঁকা হয়ে যায় অক্ষরমালায়, খিদের ক্যানভাসে। বিমূর্ত চিন্তারা রূপসী বাংলার পথে ঘাটে নদীর তীরে ট্রাম লাইনের মতো বিছিয়ে থাকে, ছড়িয়ে থাকে। আচমকা ঘুম ভেঙে নিজেকে লাশ ঘরে দেখে ফেলে ঘাই হরিণীর মতো। নক্ষত্র খচিত আকাশে প্রিয়তম মৃত্যুর অবয়ব দেখে কামনা তুর হয় বিষণ্ণতা। তারপর বোধ ও বোধহীনতার দোলা চলে শহরের রাজপথে, একা একা শেষ হয়ে যায় হেমন্তের কবি। ধান সিঁড়ি বয়ে চলে অনিবার্য কারণবশত। কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন উপলক্ষে আমাদের এই একেবারে খোলা আকাশের নিচে ঘরোয়া আড্ডা, আলোচনা, জীবনানন্দের কবিতা পাঠ, নিজেদের লেখা কবিতা পাঠ। এখন আমাদের মধ্যে আমাদের তরুণ কবির লেখকের কবিপত্নী তৃষিতা ঘোষ আছেন, তিনি জীবনানন্দের কবিতা পাঠ করে শোনাবেন সুমিষ্ট কণ্ঠে। একটাই বলছি না না, দুটো পড়া, ওরা দুটো পড়ছে। তো জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে ঘাস। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, তেমনি সুঘ্রাণ, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমারও ইচ্ছে করে
এই ঘাসের এই ঘ্রাণ হরিদ মদের মতো গেলাসে গেলাসে পান করি। এই ঘাসের শরীর ছানি চোখে ঘষি, ঘাসের পাখনায় আমার পলক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই, কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরে সুস্বাদ অন্ধকার থেকে নেমে। তারপর আরেকটি কবিতা জীবনানন্দ দাশের বলছি, বুনো হাঁস। পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে, জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে। বুনো হাঁস পাখা মেলে সাঁই সাঁই শব্দ শুনি তার, 1 2 3 4 অজস্র অপার। রাত্রির কিনারা দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া, ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে তারা। তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ, হাঁসের গায়ের ঘ্রাণ, দু একটা কল্পনার হাঁস। মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সান্যালের মুখ, উড়ুক উড়ুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক, কল্পনার হাঁস সব, পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর, উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর। এখন দেখেই কবি বন্ধু কবিতা পাঠ করছিলেন, দুজন কবিতা, একটি শব্দ উঠেছিল ঘাই হরিণী। এই ঘাই হরিণী প্রসঙ্গে বলতে গিয়ে দু একটি কথা বলা, যে ক্যাম্পে কবিতা জীবনানন্দ দাশের একটি দীর্ঘ কবিতা। ওখানে ওই ক্যাম্পে আসামের জঙ্গলে তিনি গিয়েছিলেন, ওইখানে যেভাবে তিনি রজনী যাপন করেছিলেন তিনি লিখেছিলেন। পরিচয় পত্রিকা ছাপাবার জন্য বিষ্ণু দে ওই কবিতাটি চেয়ে নিয়ে গেছিলেন। রবীন্দ্রনাথের পিঠোপিঠি ক্যাম্পে কবিতা ছাপা হয়েছিল। ওই কবিতাটা ছাপানোর পর শনিবারের চিঠি সজনীকান্ত দাস তীব্রভাবে আক্রমণ করলেন যে ওই কবিতাটা অশ্লীল কবিতা, এবং ওই অশ্লীল বিষয় নিয়ে সিটি কলেজে তিনার চাকরিও চলে যায়, এইটা কথিত আছে, যদি বা এটা কতটা সঠিক বলা যায় না। আবার ওই কবিতা যখন তিনি ওখান থেকে চাকরি চলে গেছেন, বরখাস্ত হয়েছেন, ওখানকার একজন অধ্যাপক হেমব্রম মৈত্র নীল জলে শিঙি মাছ এই ধরনের কবিতা লিখেও জীবনানন্দ দাশকে আক্রমণ করেছেন। অদ্ভুতভাবে তিনি জীবিত থাকাকালীন সেভাবে তিনি পরিচিত পাননি। এখন জীবনানন্দ ভক্ত এবং এই সময়ের কবি প্রিয়াঙ্কা মজুমদার একটি কবিতা পাঠ করছেন। নমস্কার, উপস্থিত সকলকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। এবং আমরা যে আজ মিলিত হয়েছি কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে, কবিকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। তিনি পরাবাস্তবের কবি ছিলেন এবং তার কবিতা সবসময় মন ছুঁয়ে গেছে। ওনার একটি কবিতা বনলতা সেন আমি পড়ে শোনাচ্ছি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে সমুদ্রে সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিলি
সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার। এর সঙ্গে রাখো প্রিয়াঙ্কা মজুমদার বনলতা সেন কবিতাটি পাঠ করেছেন। এই বনলতা সেন নিয়ে দুটি কথা, যে কোনো একটি কবিতা নিয়ে পৃথিবীর ইতিহাসে যে এই কবিতাটি অন্তত বিভিন্ন ভাষায়, বাংলা তো বটেই, ইংরাজি, স্প্যানিশ, ফরাসি বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন। বিদ্রোহী কবিতার পর সবচেয়ে বেশি অনুদিত কবিতা হচ্ছে বনলতা সেন। এবং এই বনলতা সেন নিয়ে আরেকটি তথ্য আপনাদের বলে দিই, যে প্রথম যখন কবিতা পত্রিকা একটা সিরিজ বার করছে, এক পয়সায় একটি, এই রকম নামের সিরিজে 11তম কাব্যগ্রন্থ ছিল বনলতা সেন। 11টি কবিতা নিয়ে মূলত বনলতা সেন কাব্যগ্রন্থ বা কাব্য পুস্তিকাও বলা যায়। অনেক পরে সিগনেট প্রেস আরও 34টা কবিতা দিয়ে একটা বই তৈরি করলেন বনলতা সেন। প্রচ্ছদ করেছিলেন বিখ্যাত শিল্পী সত্যজিৎ রায়। কিন্তু যে কোনো কারণেই হোক তিনি সরাসরি বলেননি যে ওই প্রচ্ছদটা তার পছন্দ হয়নি সত্যজিৎ রায়কে। তিনি তার বন্ধু বা ওই সময়কার কম বয়সী হলেও জলাক পত্রিকা সম্পাদক সুরজিৎ দাশগুপ্তকে তিনি একটি চিঠিতে লিখেছিলেন যে বনলতা সেন কাব্যগ্রন্থের প্রচ্ছদ তার পছন্দ হয়নি। অদ্ভুতভাবে, যিনাকে আমরা জানি যে আমাদের একেবারে বলা যায় যে ভারত খ্যাত শিল্পী, সত্যজিতের করা প্রচ্ছদ তিনার মনোপুত হয়নি। আসলে কবিদের দেখার চোখ তো একটু অন্যরকম। তিনি হয়তো বনলতা সেনকে যেভাবে ভাবতে চেয়েছিলেন, সত্যজিৎ রায় একটা আকৃতি দিয়ে মনে হয় যে তিনি মনোপুত করতে পারেননি বনলতা সেনের। এটাও একটা ইতিহাস। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আসর চলছে, বিভিন্ন রকমভাবেই আমরা স্মরণ করছি, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি ওনার কবিতা পাঠে। কেউ কারোর স্বরচিত কবিতা পাঠ করছেন, কেউ বিভিন্ন বিষয়ের টিপ্পণীও দেওয়া হচ্ছে। এখন আমাদের প্রাবন্ধিক বন্ধু, যিনি পুরাতত্ত্ব নিয়ে আমাদের জেলা জুড়ে কাজ করে চলেছেন, সেই সুতনু ঘোষ জীবনানন্দ দাশের কবিতা পাঠ করে শোনাচ্ছেন। ধন্যবাদ। আজকে আমরা সবাই সমরবাবুর বাগান বাড়িতে একটা খোলা আকাশের নিচে এবং খুব সুন্দর পরিবেশে, জীবনানন্দ এই ধরনের পরিবেশে প্রকৃতির মাঝে, আমরা প্রকৃতির কবি বলি, নির্জনতার কবি বলি, ভালোবাসতেন। আমি ওই জীবনানন্দ দাশেরই দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতা হাওয়ার রাত। আমার খুব প্রিয় একটি কবিতা। গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। একবার মনে হচ্ছিল আমার, আদৌ ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার। সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উড়ছে সে। কাল এমন চমৎকার রাত ছিল। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল। আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অসত্যের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জ্বলজ্বল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল। যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানলার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি এসিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে, যেন মৃত্যুকে দলিত করার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য, আড়ষ্ট ও
অভিভূত হয়ে গেছি আমি। কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল। আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে, আমার জানালার ভিতর দিয়ে সাঁই সাঁই করে। সিংহের হুঙ্কারে প্রক্ষোভিত হরিণ প্রান্তরের অজস্র জেব্রার মতো। হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে। দিগন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রের আগ্রাণে মিলনোর মতো বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমস উচ্ছ্বাসে, জীবনের দুর্দান্ত নীল মত্ততায়। আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে। একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। আরেকটি কবিতা পড়ছি, সেকেন্ড কবিতা দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করছি। আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপলি হস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তির্যক গতি স্রোত, আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে। নমস্কার। এই বলে এই অনুষ্ঠানের সূচনা করছি। তার আগে কামরুজ্জামান মহাশয়কে আমি দিচ্ছি। আমাদের দীর্ঘক্ষণ ধরে শ্রদ্ধার্ঘ নিবেদন চলছে এমন একজন কবি, যিনি তার কবিতায় অদ্ভুত রকমভাবে রূপক ব্যবহার করেছেন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। আমার মনে হয় শুধু ভারতবর্ষের কেন, পৃথিবীর কোনো কবি এই রকমভাবে রূপক ব্যবহার করেছেন বলে বা প্রতীকী ব্যবহার করেছেন বলে আমার অন্তত মনে হয় না। 162খানা কবিতা কাব্যগ্রন্থে সর্বসাকুল্যে সব মিলিয়ে হয়তো 400-র মতো কবিতা প্রকাশিত হয়েছিল। যেভাবে চর্চা হচ্ছে আজ 127 বৎসর পরেও জীবনানন্দকে নিয়ে যেভাবে চর্চা হচ্ছে ভারতবর্ষ জুড়ে, আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে তিনি দ্বিতীয় ব্যক্তি যাকে নিয়ে সবচেয়ে বেশি লেখালেখি হচ্ছে। জীবনানন্দের একটি কবিতার লাইন দিয়েই আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অর্থাৎ যে জীবনানন্দ দাশের মৃত্যু হয়েছে কিন্তু তিনার কবিতা থেকে গেছে, তিনি আজও বেঁচে আছেন। চারিদিকে তাকিয়ে দেখুন যে তার কবিতা আমাদের গাছে গাছেও, গাছের পাতায়ও ঝুলছে। আগামী দিনে তার কবিতা আকাশে তারায় ঝুলুক, এই কামনা করে আজকে আমাদের যে অনুষ্ঠান, স্মরণ অনুষ্ঠান বা জন্মদিন পালন অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো।